ওকে। তো আমাদের আজকে 12তম ক্লাসের মূল আলোচ্য বিষয় থাকবে বায়ার কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং উইথ ফ্রিল্যান্সিং ট্যাকটিক্স অ্যান্ড প্রজেক্ট ডেলিভারি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। মার্কেট প্লেসের বিভিন্ন ধরনের কৌশল অবলম্বনের ব্যাপারে এবং ফেক বায়ারদের সম্পর্কে একটু ধারণা দিব। বাদ বাকি বিষয়গুলা আপনারা স্টাডি করবেন, কেমনি কি স্টাডি করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে অবগত করব। তো প্রথমেই আপনাদের একটু জানানোর দরকার হচ্ছে সার্টিফিকেশনের ব্যাপারে, যে আমাদের এই পুরো কোর্স চলাকালে আমরা যা যা দেখেছি, যা যা শিখেছি, তার উপরে আমাদের একটা স্বীকৃতিপত্রের প্রয়োজন, যেটা একটা দলিল, একটা আহ, স্বীকৃতি আমাদের দক্ষতার, যে আমরা দক্ষ। ঠিক আছে? তো এই স্বীকৃতিপত্র বা আপনাদের এই সার্টিফিকেশনটা কোথায় পাবেন সেটা একটু আগে দেখি, তারপরে আমরা আজকের ক্লাসের আহ আলোচনার দিকে আগাচ্ছি। ঠিক আছে? ওকে। তো দেখেন, এখানে আমরা আমাদের এই সার্টিফিকেট এটা নেওয়ার জন্য আমাদের গোপিক্সেল প্রোফাইলে চলে আসব। গোপিক্সেল প্রোফাইলে আসার পর সর্বপ্রথম সার্টিফিকেট নেওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার প্রোফাইল হবে। আমার প্রোফাইলে এসে আমি সবার চ্যাট সেকশনেও ইনভলভমেন্ট দেখতে চাচ্ছি। আপনারা বুঝতে পারছেন কিনা সেটিও আমাকে জানাবেন। হ্যাঁ, আমার প্রোফাইলে আসবেন সবাই সার্টিফিকেট নেওয়ার জন্য, আমার প্রোফাইলে আসবেন। আমার প্রোফাইলে এসে সবার প্রথমে দেখবেন এখানে নাম ঠিক আছে কিনা। আপনার নাম যেটা হয় সেই নামটা এখানে দিবেন। নামের আদর্শ রূপ কি? আপনার নাম এক শব্দ হোক, দুই শব্দ হোক, তিন শব্দ হোক, যাই হোক, আপনার নাম এখানে সঠিক সুন্দরভাবে দিবেন। নাম যেন ভুল না যায়, কারণ একবার সার্টিফিকেট জেনারেট করে ফেললে এটা চেঞ্জ করা যায় না। ঠিক আছে? এবং নামের আদর্শ রূপ কি? নামের আদর্শ রূপ হচ্ছে নামের প্রথম বর্ণগুলো গুলো বড় হাতের রাখা। যেমন আমার নাম মনিরুল ইসলাম, এখানে এমটা বড় হাতের মনিরুলের, এরপরে আইটা বড় হাতের ইসলামের। ঠিক আছে? মনিরুল ইসলাম। তো এই ব্যাপারটা সবাই খেয়াল রাখবেন, আপনাদের নামের প্রথম বর্ণগুলো যেন বড় হাতের থাকে। আর কিচ্ছু খেয়াল দিতে হবে না, জাস্ট এইখানে আপনার নামটা খেয়াল দিবেন, আর কিচ্ছু খেয়াল দিতে হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে চলে আসবেন হচ্ছে আমার কোর্স অপশনের মধ্যে। আমার কোর্স অপশনের মধ্যে আসলে আপনারা আপনাদের কোর্সটি শুরু করুন। আপনারা হতে পারেন 41, 42, 43, 44, 45, 46, 47, 48, যে কোনো ব্যাচ হোক, 49, 50। হ্যাঁ, যে কোনো ব্যাচেরই হোক, আপনারা আপনাদের ব্যাচে চলে আসবেন। কোর্সটি শুরু করুন অপশনের মধ্যে। ঠিক আছে? কোর্সটি শুরু করুন অপশনের মধ্যে আসলে এখান থেকে উপরে ডান দিকে দেখবেন ডাউনলোড অপশন আছে। এই যে উপরে ডান দিকে দেখেন, এই ডাউনলোড অপশনের মধ্যে চলে আসবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেট পেয়ে যাবেন। ঠিক যেই নামটা আপনি দিয়েছেন ওই নামে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। ঠিক আছে? এই সার্টিফিকেটে আপনার নাম আসবে মনিরুল ইসলাম, এবং এই সার্টিফিকেটটা থাকবে একটা সফট কপি পিডিএফ। এই পিডিএফটা আপনারা একটা হার্ড পেপার বা কোন একটা সার্টিফিকেট পেপারের মধ্যে, কোন একটা দামি কাগজ সার্টিফিকেট কিনে সেটাতে প্রিন্ট করে ব্যবহার করবেন। এবং আপনাদের এই সার্টিফিকেট যে কেউ যদি স্ক্যান করে তাহলে আপনাদের এই তথ্য পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। এটার আহ, কেউ যদি যাচাই করতে চায় অনলাইনে পেয়ে যাবে, কোনো চিন্তা নাই। ঠিক আছে? আর এইটা কিভাবে পাবেন বুঝতে পারলেন সবাই? একটু ই করবেন, রেসপন্স করবেন। সার্টিফিকেট কিভাবে পাবেন বুঝতে পারলেন? ওকে, গ্রেট। আমি আরেকবার সামারাইজ করি তারপরেও। সার্টিফিকেট পাওয়ার জন্য প্রথমে আমার প্রোফাইলে আসবেন। আমার প্রোফাইলে এসে আগে নাম ঠিক করবেন, আপনার নাম ঠিক আছে কিনা। তারপরে আমার কোর্সে যাবেন, আমার কোর্সে গিয়ে আপনি আপনার কোর্সের মধ্যে এসে কোর্সটি শুরু করুনে ক্লিক করবেন। কোর্সটি শুরু করুনে ক্লিক করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এইটা আজকের ক্লাসের পরে, আজকের ক্লাস দেওয়ার আগে না, আজকের ক্লাস আমি দিব তারপর থেকে আপনারা ডাউনলোড করতে সক্ষম হবেন। ঠিক আছে? আর এখানে আরো কিছু বিষয় আছে, যেমন দেখা যাচ্ছে আমি আরেকটা কোর্স থেকে দেখাচ্ছি 41 ব্যাচ। এখানে আপনাদের ডাউনলোড অপশনে ক্লিক করলে এমন আসতে পারে যে আপনার সার্টিফিকেটের ফুল ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়নি। আপনার যদি বকেয়া টাকা থাকে বকেয়া ফি পরিশোধ করতে হবে। আর যদি বকেয়া ফি পরিশোধ করা নাও থাকে, অন্তত 10টা লিসন দেখতে হয় অনেক ক্ষেত্রে। যে 10টা ভিডিও কোর্সের দেখলে পরে তখন হচ্ছে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে সক্ষম হবেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আমরা একটু ব্যাকে আসি। এখানে সার্টিফিকেট ডাউনলোডের সাথে সাথে আরেকটা জিনিস আছে, কোর্স রিভিউ। আপনারা কোর্স রিভিউ দেওয়ার জন্য আপনাদের কুইজে অংশগ্রহণ করতে হবে। যেমন ক্লাস 4 বা ক্লাস 5 কুইজ আছে, কুইজ।
হ্যাঁ, এই কুইজ আসলেন, কুইজ আসার পরে আহ, এই কুইজে আপনাদের যে প্রশ্ন আছে এই প্রশ্নের কোন একটা সঠিক উত্তর দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে যে কত পেলেন, এভাবে সবগুলো কুইজে অংশগ্রহণ করবেন আপনারা। কুইজে অংশগ্রহণ করলে এখানে উপরের দিকে আপনারা একটা অপশন পাবেন কোর্স রিভিউ, এই যেখানে কোর্স রিভিউ অপশন পাবেন, এই কোর্স রিভিউতে ক্লিক করুন। কোর্স রিভিউতে ক্লিক করলে এখানে রিভিউ দিতে পারবেন। দেখেন রিভিউটা হচ্ছে 1 স্টার, 2 স্টার, 3, 5, 4, 5 স্টার, প্রত্যেক স্টারে 20 মার্ক করে পাবেন এখানে। হ্যাঁ, তো এখানে কত স্টার দিবেন আমাদের কোর্সে সেটা আপনার উপরে। আর এখানে আপনার যা ইচ্ছা, আপনার আমাদের কোর্স সম্পর্কে ভালো মন্দ খারাপ, আহ, নিজের প্রশ্ন, নিজের পরামর্শ, যে কোনো কিছু থাকতে পারে সেটা এখানে লিখে দিবেন। এরপরে কোনো ছবি দিতে চাইলে ছবি, বা ভিডিও রেকর্ড করে চাইলেও আপনি ভিডিও রেকর্ড করে দিতে পারেন। এরপরে সাবমিট করবেন। সাবমিট করলে গোপিক্সেলস ওয়েবসাইটে যখন আসবেন, আপনি গোপিক্সেলস ওয়েবসাইটের নিচে দেখবেন অন্যান্য কোর্স থেকে এবং এই কোর্স থেকে অসংখ্য শিক্ষার্থী আছেন যারা রিভিউ দিচ্ছেন। ঠিক আছে, এই যে গোপিক্সেলস এর গাইডলাইন ফলো করে প্রথম ক্লায়েন্ট পেয়েছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে। তো এখানে যদি সকল রিভিউ দেখেন, তাহলে এখানে অনেক মানুষের রিভিউ আপনি পেয়ে যাবেন যারা এখানে নিজেদের মন্তব্য দিয়েছেন। ঠিক আছে, তো এখানে আপনারা আপনাদের পরামর্শ, আমাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে আহ সে বিষয়টা আপনারা এখানে দিতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, এরপর আমি হোমে চলে আসি। এই ছিল সার্টিফিকেশন এবং কোর্স রিভিউ দেওয়ার একটা জায়গা। এটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। এগুলো অবশ্য রেকর্ডেও থাকবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? ওকে, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ধন্যবাদ সবাইকে। এবার চলেন আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আমরা একে একে জানার চেষ্টা করব ফাইবারে কুইক রেসপন্ড কি, কুইক রেসপন্সটা কি, ফাইবারে অর্ডার ডেলিভার করে কেমনে, কাস্টম অফার কি জিনিস। আমরা এতদিন দেখে এসেছি কাস্টম অফার তৈরি করে দিব, দেন অ্যাকসেপ্ট করলে কাজ শুরু করব। কিন্তু এই কাস্টম অফারটা আসলে কি সেটা জানতাম না। ফাইবারের রেস্ট্রিকশনের অনেকগুলো ব্যাপার আছে, সেটা জানতাম না। সেগুলো জানার চেষ্টা করব। পাশাপাশি আমার লেখা একটা আর্টিকেলের কিছু অংশ আমি আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। ক্লায়েন্টদের সাথে আসলে কোন কোন পরিস্থিতি ফেস করতে হয় নতুনদের, এবং সেই পর্যায়ে ক্লায়েন্ট আসলে কি বলে, এবং সেই অবস্থায় আপনাদের কেমনে জবাব দেওয়া উচিত বা কি উত্তর দেওয়া উচিত, সেটা মূলত আমি আপনাদের আহ, লিখে একদম দিয়ে দিব। আপনারা সেটা দেখে সে অনুযায়ী কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা দেখি কুইক রেসপন্ড। কুইক রেসপন্ডটা কি একটু বোঝার চেষ্টা করি। ফাইবার কুইক রেসপন্ডটা হচ্ছে একটা কৌশল যেখানে আমরা ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আমাদের টাইম ফ্রেমটা হচ্ছে ঠিক রাখি। কিরকম? যেমন কোনো একজন মেসেজ দিল, হাই আর ইউ অ্যাভেলেবেল, এবং কাজের ব্যাপারে জিজ্ঞেস করলে তার কাছে তরফ থেকে ইনস্ট্যান্টলি একটা মেসেজ চলে যাবে। এই যে একটা মেসেজ চলে গেছে, দেখছেন, ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে। এই মেসেজটা যায় কেমনে? এই মেসেজটা সেট করার উপকারিতাটা কি? ফাইবারের তরফ থেকে ফাইবারে কোনো ক্লায়েন্ট মেসেজ দিলে সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই করাটা খুবই জরুরি। ঠিক আছে, কেন? কারণ ফাইবারে কোনো ক্লায়েন্ট নক দিলে সে যদি আমাদেরকে অ্যাক্টিভ না পায়, সে কখনোই আমাদের আহ, মানে আমরা তো আর তার কাছে একমাত্র অপশন না, তাই না? তো সে যে আমার জন্য অপেক্ষা করবে, ব্যাপারটা তো এরকম হবে না। এই জন্য আমরা ফাইবারে কুইক রেসপন্ডটা সেট করব। ঠিক আছে, অর্থাৎ কুইক রেসপন্স সেট করাতে প্রথমত ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ, এই লোক অ্যাক্টিভ আছে এবং এই লোক আমাকে রেসপন্স করবে কিছুক্ষণের মধ্যে, এই একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে কুইক রেসপন্স সেট সেট করলে আপনার যে বায়ার কমিউনিকেশনের টাইম ডিউরেশন, টাইম ফ্রেম, এটা কিন্তু ফাইবারের প্রোফাইলে দেখায়। ঠিক আছে, যে কত সময়ের মধ্যে আমরা রেসপন্স করি, রেসপন্স টাইম বলে এটাকে। এই রেসপন্স টাইম যদি 1 ঘন্টার মধ্যে ক্লায়েন্টদেরকে রেসপন্স করা যায়, তাহলে আমাদের প্রোফাইলের রেসপন্স রেট ঠিক থাকবে। যদি কেউ বেশি লেট করে ফেলেন, তাহলে প্রোফাইলের রেসপন্স রেটটা মোটেও ঠিক থাকবে না। এটা যদি কেউ 2 ঘন্টা বা 3 ঘন্টার বেশি দেখে ফেলে, সেক্ষেত্রে কি হবে জানেন? সেক্ষেত্রে ক্লায়েন্টরা কিন্তু এটা দেখা মাত্রই আহ, আপনার প্রোফাইল আর কেউ মেসেজ দিবে না যে এত লেট রিপ্লাই করে। বুঝতে পারলেন? এই জন্য কুইক রেসপন্সটা খুবই গুরুত্বপূর্ণ ক্লায়েন্টকে দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য, আর আমাদের প্রোফাইলের কুইক মানে রেসপন্স টাইমটা ঠিক রাখার জন্য, রেসপন্স রেটটা ঠিক রাখার জন্য। তো এইটা সেট করতে কি করতে হয়? এটা সেট করতে আমাদের ফাইবারের চ্যাট সেকশনে এরকম একটা বিদ্যুতের মতো আইকন আছে।
এই বিদ্যুতের মতো আইকনে ক্লিক করলে, এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই বাটন। এখানে ক্লিক করলে গট ইট, এটা হচ্ছে বলতেছে রিপ্লাই উইথ এ গ্রিট, স্বাগতম, সংবর্ধনা জানাও। হ্যাঁ, কোন একটা মেসেজ দিয়ে। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে এই যে সেট আপ অটো রিপ্লাই, যে অটো রিপ্লাই সেট আপ করো, এখানে এটা এনেবল করে দিতে হবে, মানে এটা অ্যাক্টিভ করে দিয়ে এখানে মেসেজ লিখে দিবেন, হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, আপনার মেসেজের ধন্যবাদ, মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ। আই উড লাভ টু হেল্প ইউ অ্যাজ সুন অ্যাজ আই এম অ্যাভেলেবেল। আমি যখনই অ্যাভেলেবেল হচ্ছি, যখনই ফ্রি হচ্ছি, আমি আপনাকে আনন্দের সাথে সাহায্য করছি, ঠিক আছে, বা আপনাকে সাহায্য করছি যখনই ফ্রি হচ্ছি, ঠিক আছে, যত দ্রুত সম্ভব আপনার কাছে ফিরছি। আই এম গেটিং ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ পসিবল। এভাবে কিছু মেসেজ রিপ্লাই দিয়ে রাখতে পারেন আপনি, মানে পূর্ব নির্ধারিত কিছু মেসেজ। যে কোনো ক্লায়েন্ট মেসেজ দিলে, সে হোক মার্কেটিং এর, সে হোক রিসার্চের, সে হোক লিড জেনারেশনের, সে হোক ডিজাইনের, যে কোনো ক্লায়েন্ট হোক, এমন এক কিছু কথা লিখে রাখতে হবে যেটা সব ক্লায়েন্টের জন্যই প্রযোজ্য, সব ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন, ঠিক আছে। তো এরকম টেক্সট আমি নিজেই আপনাদেরকে লিখে দিব, এখানে তো কিছু আছেই। এছাড়া ফাইবারও এই ব্যাপারে আপনাদের ডিটেল আলোচনা রাখছে। তো ফাইবারের কিছু আর্টিকেল আছে, ওটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে, চিন্তা করবেন না। ওকে, এবার হচ্ছে এটা লেখার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর কোনো ক্লায়েন্ট যখনই মেসেজ দিবে, তখন তার রিপ্লাই অটোমেটিক ফাইবার দিয়ে দিবে সঙ্গে সঙ্গে। কিন্তু তার পরের কনভারসেশন আপনাকে করতে হবে, এরপর আর ফাইবার দেখবে না। তো এটা হচ্ছে অটো রিপ্লাই বা ইনস্ট্যান্ট রিপ্লাই। এটা ফেসবুকে দেখবেন বিভিন্ন মার্কেটিং পেজে কিছু কিনতে গেলে পরেই, ওই পেজে ঢুকতে না ঢুকতেই সঙ্গে সঙ্গে আমাদেরকে কেউ না কেউ একজন মেসেজ দিয়ে দেয় ভূতের মতো। মেসেজ দিয়ে কি বলে যে, কি খবর, কেমন আছেন, আপনার কিছু লাগবে নাকি, এরকম কিছু কথা। তো একইভাবে এখানেও ফাইবারে আপনাকে এরকম কিছু কথা সেট করতে হবে। আমি জাস্ট মজা করে বললাম, আপনি আবার ওটা লিখে দিয়েন না যে কি খবর, কিছু লাগবে নাকি, ঠিক আছে, এরকম কিছু বলেন না। তো এটা পলাইটলি লিখতে হবে, কি লিখবেন তাও আমি লিখে দিব, চিন্তা করবেন না। আচ্ছা, এটা গেল কুইক রেসপন্ড, যে ফাইবারে কিভাবে দ্রুত রিপ্লাই করা যায় ক্লায়েন্টদেরকে। এরপরে আমরা দেখব কাস্টম অফার। কাস্টম অফার কি জিনিস? কাস্টম অফার হচ্ছে যখন কোনো ক্লায়েন্টের সাথে আমার ডিল হয়, চুক্তি হয়। আমরা তো জানি প্যাকেজ দিতে হয়, তাই না? এখন কোনো প্যাকেজের বাইরে যদি আমার কোনো ক্লায়েন্ট কোনো চুক্তি করে, সেক্ষেত্রে আমাদের কাস্টম অফার দিতে হয়। দেখা যাচ্ছে আমার মিনিমাম প্যাকেজ হচ্ছে $30, ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $50। এখন আমার ক্লায়েন্ট চাইলো $40 কোনো একটা প্যাকেজ, এখন $40 তো আমার কোনো প্যাকেজ তৈরি করা নেই, তখন তাকে তৈরি করে দিতে হবে কাস্টম অফারের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করব। কাস্টম অফারের মধ্যে এই যে বোল্ড বাটন, বিদ্যুৎ, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই বাটন, তারপর এটাকে বলে অ্যাটাচমেন্ট বাটন, তারপর এখানে ক্রিয়েট অ্যান অফার। ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করলে কি হবে? ক্রিয়েট অ্যান ক্লিক করলে আপনার সামনে চলে আসবে যে আপনি কয়টা গিগ দিছেন, সেই গিগ চলে আসবে। এরপর আপনি কোন গিগ থেকে তাকে সেবা দিবেন, সেই গিগটা সিলেক্ট করবেন। সেই গিগটা সিলেক্ট করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনি কোন একটা মেসেজ লিখে দিবেন তার উদ্দেশ্যে, যে আপনাকে, এই যে আপনার গিগ, এখানে মেসেজ লিখে দিবেন, থ্যাঙ্কস ফর রিচিং আউট টু মি, আমার পর্যন্ত পৌঁছানোর জন্য ধন্যবাদ। দিস ইজ সামথিং আই ক্যান ডেফিনেটলি ডু, এটা এমন কিছু যেটা আমি খুব ভালোভাবে করতে পারি। আই এম সেন্ডিং ইউ মাই অফার, আমি আপনাকে আমার সেবাটা প্রদান করছি। ইফ ইউ অ্যাকসেপ্ট উই ক্যান স্টার্ট দ্য অর্ডার। যদি আপনি এটা অ্যাকসেপ্ট করেন, তাহলে আমরা কাজ শুরু করতে পারি, ঠিক আছে। এরপর আছে সিলেক্ট করতে হবে ওয়ান টাইম ডেলিভারি নাকি মাইলস্টোন ডেলিভারি। ওয়ান টাইম ডেলিভারি ইজ এ প্রসেস ওয়ার ইউ ডেলিভার এ ফিনিশড প্রজেক্ট, যেখানে আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করে সেটা ডেলিভার করেন। আর মাইলস্টোন ডেলিভারিটা কি? মাইলস্টোন ডেলিভারি হচ্ছে যেখানে একটা প্রজেক্টের টার্গেট থাকে, যে এটা হয়তো 1 মাস, 2 মাস বা 7 মাস, কোনো ক্লায়েন্ট আপনাকে চুক্তিবদ্ধ করে নিতে পারে সব মাসে 27 দিন, হ্যাঁ, বলবে যে 3 দিন পর পর বা প্রতি সপ্তাহে, বা 1 বছরের জন্য চুক্তি করে নিলে প্রতি মাসে আমাকে এই পরিমাণ তথ্য তুমি সংগ্রহ করে দিবা, বা এই কাজটা এতগুলো করে করে দিবা, ঠিক আছে। তখন কি করতে হয়? তখন আপনাদের এই কাজগুলো করে করে ক্লায়েন্টকে দিতে হয় ধাপে ধাপে, এবং ধাপে ধাপে আপনার পেমেন্টটা বেতনের মতো করে আসতে থাকে। এটা সাপ্তাহিক, মাসিক, বিভিন্নভাবে আসে। আর ওয়ান টাইম ডেলিভারি হচ্ছে একবারে একটা কাজ করে দেন, একবারে পেমেন্টটা চলে আসে। এই হচ্ছে দুটো পার্থক্য। বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান টাইম প্রজেক্টগুলো হয় ওয়ান টাইম ডেলিভারিতে। তো আমরা এটা ওয়ান টাইম ডেলিভারি দিছি, যেহেতু লোগো লোগো ধাপে ধাপে হয় না। এরপরে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এখানে কত ডলারে আমি তাকে প্রজেক্টটা বিক্রি করতে চাচ্ছি, $25। ঠিক আছে, ধরে নেন যে আমার মিনিমাম প্যাকেজ হচ্ছে
$15, আর স্ট্যান্ডার্ড হচ্ছে $45, মাঝে কিছুই নাই তো। তার $25 সার্ভিস লাগবে, আমি $25 দিয়ে দিলাম। এরপরে এখানে ডেলিভারি টাইম দিছি 2 দিন লাগবে আমার। তারপরে রিকোয়েস্ট, রিভিশন। রিভিশন কি জিনিস? রিভিশন হচ্ছে তার এই কাজে ভুল গেলে বা সংশোধন প্রয়োজন হলে কয়বার করে দিব? একবার। এক্সপায়ারেশন টাইম হচ্ছে আমি যে অফারটা দিলাম, এই অফারটা এক্সপায়ার হবে, বাতিল হবে কত দিনে, সেটা হচ্ছে এই এক্সপায়ারেশন টাইম ওয়ান ওয়ান দেওয়া। তার সরি, এক্সপায়ারেশন টাইম এটা সিলেক্ট করার দরকার নাই। এরপর হচ্ছে আস্ক ফর গিগ রিকোয়ারমেন্টস। আপনাদের মনে আছে কিনা, গিগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ফাইবার ডিসক্রিপশনে এফএকিউ থাকে, ওইগুলোতে ক্লায়েন্টরা কি প্রশ্ন করবে সেটা হচ্ছে আমাদের জিজ্ঞেস করতে হয়। ঠিক আছে, মানে আমরা লিখে দিয়ে রাখি। আরেকটা হচ্ছে চতুর্থ ধাপ, ডিসক্রিপশন এন্ড এফএকিউ এর পরেরটা, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস। ওই রিকোয়ারমেন্টে আমাদের কি কি তথ্য লাগবে কাজ করার জন্য সেগুলো আমরা দিয়ে থাকি। তো এইটা এইখানে সিলেক্ট, মানে এইটা যদি অ্যাক্টিভ করে দিই তাহলে গিগের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো এখানে জিজ্ঞেস করবে। ঠিক আছে, গিগ থেকেই প্রশ্নগুলো তাকে জিজ্ঞেস করা হবে। তখন সে তথ্য দিলে আপনি সেই তথ্যের ভিত্তিতে কাজ করা শুরু করতে পারবেন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকশন উই গট সোর্স ফাইল। যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা সোর্স ফাইল তাকে দিবেন কিনা, সেটা ওয়ার্ড হতে পারে, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, যে কোনো কিছু হতে পারে। ডিজাইনের ক্ষেত্রে পিডিএফ হতে পারে, এআই হতে পারে, তারপরে হতে পারে পিএসডি, অন্যান্য ডকুমেন্ট হতে পারে। এরপরে সাবমিট অফারে ক্লিক করে অফারটা সাবমিট করে দিবেন। বুঝতে পারলেন? এরপরে সাবমিট অফার করে দিলে এই প্রজেক্টটা কি হলো, আচ্ছা আমি এটা একটু আবার করি। তাহলে আমরা কাস্টম অফার দেওয়ার জন্য কি করলাম? ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করার পরে কোন গিগে আমি সার্ভিসটা দিব সেই গিগটা সিলেক্ট করলাম। সেই গিগটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটা মেসেজ দিলাম, আমরা ওয়ান টাইম ডেলিভারি করব নাকি মাইলস্টোন সেটা সিলেক্ট করলাম, কত ডলারের পেমেন্ট দিব সেটা দিলাম, তারপরে কয়দিনে ডেলিভার করব সেটা উল্লেখ করলাম, তারপর রিভিশন দিব কিনা, এই যে আমি অফারটা দিচ্ছি এই অফারটা কত সময়ের মধ্যে ক্যান্সেল হয়ে যাবে সেইটা, এবং গিগের রিকোয়ারমেন্ট থাকলে পরে সেটা আমরা এখানে অ্যালাউ করলাম। ফাইল দিব কিনা সেটা সিলেক্ট করে সাবমিট অফারে ক্লিক করলাম। ঠিক আছে, মিনিট প্লিজ। হ্যাঁ, সাবমিট অফারে ক্লিক করার পর কই গেল, সাবমিট অফারে ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে এরকম। এখানে ক্লায়েন্ট যদি আমার অফার অ্যাকসেপ্ট করে তাহলে এখানে লেখা আসবে অফার অ্যাকসেপ্টেড, এই অফারটা গ্রহণ করেছে ক্লায়েন্ট। আর যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট না করে তাহলে এটা এরকম দেখাবে, উইথড্র করার অপশন আসবে। ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলে লেখা আসবে অফার অ্যাকসেপ্টেড, আর অ্যাকসেপ্ট না করলে লেখা আসবে কি উইথড্র অফার, অফারটা উত্তোলন করে নিন। ঠিক আছে, এখন আমাদের অফারটা এরকম দেখাচ্ছে যে আই উইল ডিজাইন এ বিউটিফুল লোগো, এটা গিগের নাম। ক্লায়েন্টের কাছে এরকম যাবে, হেয়ার ইজ ইওর কাস্টম অফার, আপনার কাস্টম অফার এটা। তারপরে এখানে মেসেজ, আমার লেখা মেসেজ, এই যে কয়টা রিভিশন, দিনে ডেলিভারি করব, ইনক্লুড ফাইল, সোর্স ফাইল এখানে দেওয়া। হ্যাঁ, তো এটা যদি ক্লায়েন্ট একসেপ্ট না করে আমরা উইথড্র করতে পারবো। ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে বলে যে না এটা বেশি দাম হয়ে গেছে, দাম কমাও, বা আমি চাচ্ছি তুমি দাম আরো $5 বাড়ায় দাও, সমস্যা নাই, এরকমও বলতে পারে। সেক্ষেত্রে আমরা এই অফারটা উইথড্র করব এবং নতুন করে তাকে অফার দিব। ঠিক আছে, আচ্ছা এই অফারটা কোথায় পাবো? আমরা এই অফারটা পাবো এই যে উপরের দিকে দেখেন, এই যে অল কনভারসেশন লেখা আছে, এই অল কনভারসেশনের মধ্যে গেলে এই অল কনভারসেশন থেকে নিচে দেখেন কাস্টম অফার আছে, এই কাস্টম অফারে ক্লিক করব। কাস্টম অফারে ক্লিক করলে আমরা মূলত আমাদের যত অফার আছে সেই অফারগুলো পেয়ে যাব। ঠিক আছে, তো এভাবেই মূলত আমাদের ক্লায়েন্টকে অফার দিতে হয়। অফার দেওয়া হচ্ছে একটা চুক্তিপত্র সাইন করার মতো, যেটাতে সাইন করলে আমাদের এই যে এখানে দেখেন চ্যাট সেকশনের উপরে ডান দিকে এই যে অর্ডার অপশন আছে, অর্ডার, এই অর্ডার অপশনটা অ্যাক্টিভ হয়ে যায়। তখন এখানে ডেলিভার নাও একটা অপশন চলে আসে, তখন একটা টাইম কাউন্টডাউন শুরু হয়ে যায় যে এখানে ডেলিভার করতে হবে। এটা কেমনে হয় এটা এখন দেখবো। তার আগে আপনারা আমাকে বলেন এই কাস্টম অফারটা বুঝতে পারছেন কিনা। আমি চ্যাট সেকশন ওপেন করে দিচ্ছি। জি, কাস্টম অফারটা বুঝতে পেরেছেন সব? ওকে, তো আমরা এবার চলে যাচ্ছি পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে মনোযোগী থাকার জন্য। সরি, আচ্ছা, তো কাস্টম অফার দেখার পর এবার হচ্ছে অর্ডার ডেলিভার করাটা দেখবো আমরা। ঠিক আছে,
অর্ডার অর্ডার ডেলিভার করার জন্য আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে উপরের দিকে দেখেন টাইম লেফট টু ডেলিভার, ডেলিভার করার জন্য কত সময় বাকি আছে। ঠিক আছে, একদিন 12 ঘন্টা 35 মিনিট 48 সেকেন্ড এরকম সময় বাকি আছে। ঠিক আছে, এইখানে ডেলিভার নাও একটা বাটন দেখতে পারবেন আপনি, এই বাটনটা এখানে এরকম দেখতে, টাইম লেফট টু ডেলিভার। এখানে গেলে আপনি পাবেন কত সময় আর বাকি আছে। ঠিক আছে, এখন এর মধ্যে আপনি যদি কাজটা করে দিতে পারেন আপনার ক্লায়েন্টকে, সেক্ষেত্রে এখানে আপনি ডেলিভার নাও বাটনে ক্লিক করবেন। ওকে, ডেলিভার নাও বাটনে ক্লিক করলে আপনার ডেলিভার অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে আপনি ডেলিভার সম্পূর্ণ করার জন্য লাগাতে পারবেন। আর যদি ডেলিভার এখনই না করেন আর সময় প্রায় শেষের দিকে এবং কাজ করতে আরো সময় লাগবে, তখন দেখেন ডেলিভারির নিচে লেখা আছে এক্সটেন্ড ডেলিভারি ডেট। ঠিক আছে, এক্সটেন্ড ডেলিভারি ডেটটা কি? এক্সটেন্ড ডেলিভারি ডেটটা হচ্ছে এই যে আপনি ডেলিভার করবেন কাজটা, হ্যাঁ, এই কাজটা ডেলিভার করার একটা সুনির্দিষ্ট সময় বাড়ানো। ঠিক আছে, বাড়ানোর জন্য ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট করা, আসলে আপনি চাইলেই বাড়াতে পারবেন ব্যাপারটা এমন নয়। আপনি ক্লায়েন্টের কাছে এখান থেকে রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, আপনি যদি 2 দিন বাড়াইতে চান, একদিন, বা সুনির্দিষ্ট কোনো একটা সময় বাড়াতে চান, তাহলে পরে আপনি এখানে রিকোয়েস্ট করবেন টাইম। ঠিক আছে, যে কতটুকু সময় বাড়াবেন। এই রিকোয়েস্টটা ক্লায়েন্টের কাছে যাওয়ার পর ক্লায়েন্ট এটা পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আপনি মূলত অর্ডার ডেলিভারি করার ক্ষেত্রে এক্সট্রা টাইম পাবেন, আদারওয়াইজ এক্সট্রা কোনো টাইম আপনি পাবেন না। এটা রিজেক্ট হয়ে গেল, আপনার এখানে নোটিফিকেশন আসবে যে এটা রিজেক্ট হয়েছে। যাই হোক, তো এরপরে আমরা যাই ডেলিভার নাও। ডেলিভার নাও বাটনে ক্লিক করলে এখানে দেখবেন একটা মেসেজ সেকশন চলে আসছে। মেসেজ সেকশন কি? মেসেজ সেকশনে এখানে আসছে থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, হেয়ার ইজ ইওর ডেলিভারি। এভাবে আপনি সংক্ষেপে সংক্ষেপে লিখতে পারেন, অথবা আপনি তাকে, আপনার ক্লায়েন্টকে ডাইরেক্টলি একটা বড় সড়ো মেসেজ SMS পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, সেটা বিভিন্ন রকম হতে পারে। বাট এখানে আপনি যদি ফাইনাল ডেলিভারি মেসেজটা লিখে রাখেন, সেটাও সিলেক্ট করে দিতে পারেন, বা এখানে আলাদা লিখে দিতে পারেন। চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, তাদেরকে দিয়েও লেখাইতে পারেন যে আমি অমুক টপিকের উপরে কাজ করে দিছি, এখন আমি ক্লায়েন্টকে কি ডেলিভারি মেসেজ পাঠাবো। হ্যাঁ, তো এখানে একটা মেসেজ পাঠানো আছে, দেখেন, হ্যালো থমাস ড্রয়ার, এনার নাম ড্রয়ার। তো আই এম এক্সাইটেড টু শেয়ার দ্যাট ইউর অর্ডার ইজ কমপ্লিট। হ্যাঁ, আমি খুবই আনন্দের সাথে আপনার সঙ্গে এই তথ্যটা ভাগ করে নিচ্ছি যে আপনার কাজটা সম্পন্ন হয়েছে। আই অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্স অ্যান্ড ভ্যালুয়েবল গাইডেন্স ডিউরিং দ্য প্রজেক্ট। এই কাজ চলাকালে আপনার ধৈর্য এবং মূল্যবান যে দিক নির্দেশনা ছিল, তার জন্য ধন্যবাদ, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করতেছে। ঠিক আছে, ইউ ক্যান ওয়াচ অ্যান ওভারভিউ অফ মাই ওয়ার্ক ইন দিস ভিডিও। এখানে তিনি একটা ভিডিও দিয়ে দিয়েছেন যে আপনি চাইলে পুরো কাজ দেখতে পারেন আমার, আমি কিভাবে কিভাবে করছি। এছাড়া আরো অনেকভাবে আপনি এটা লিখে দিতে পারেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এবার নিচের দিকে দেখেন কি আসছে, আপলোড ওয়ার্ক, আপলোড সোর্স ফাইল। আপনাদের এখানে আপলোড ওয়ার্ক, এখানে ক্লিক করে আপনি যদি কোনো একটা ডিজাইন করে থাকেন, ডিজাইনের ছবিটা হচ্ছে আপলোড ওয়ার্ক, ছবিটা আপলোড দিবেন। আর এই ছবিটা বানাইছেন কোন জায়গা থেকে, সেটা আপলোড দিবেন হচ্ছে আপলোড সোর্স ফাইলে। বুঝতে পারলেন? আপলোড ওয়ার্কে হচ্ছে আপনি যে কাজটা দিছেন সেই কাজের একটা স্ক্রিনশট বা কিছু একটা দিবেন, আর সোর্স ফাইলের মধ্যে ওই অরিজিনাল ফাইলটা দিয়ে দিবেন। যেমন আপনারা এখন পর্যন্ত অনেকগুলো কাজই তো করছেন, তাই না? আমাকে একটু চ্যাট সেকশনে জানাবেন। এই যে পঞ্চম ক্লাসে প্র্যাকটিক্যাল করছেন, তারপরে 11 নম্বর ক্লাসে প্র্যাকটিক্যাল করলেন, হ্যাঁ, এখানে তো প্রায় অনেকগুলো বিষয় আমরা জানলাম। এই প্র্যাকটিক্যালের স্ক্রিনশট দিছেন না আপনারা? একটু চ্যাট সেকশনে জানাবেন। স্ক্রিনশট দিছেন। এখন ওই স্ক্রিনশটটা কি আসল কাজ? না, ওই স্ক্রিনশটটা হচ্ছে আসল কাজের একটা ছবি, তাই না? এখন আসল কাজ যদি আমি আপনাদের কাছে এখন চাই, আপনারা সেই ফাইলটা আমাকে এক্সেলে কনভার্ট করে দিতে পারবেন না, গুগল শিট থেকে বের করে? বা যারা এক্সেলে করছেন এক্সেল দিতে পারবেন আমাকে? হ্যাঁ, এইটাই হচ্ছে দুটো পার্থক্য। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য। ওই যে যে ফাইলটা এক্সেল ফাইল বা গুগল শিট, ওইটা হচ্ছে সোর্স ফাইল। আপনারা কি বুঝতে পারতেছেন? ওটা হচ্ছে সোর্স ফাইল। আর আপলোড ওয়ার্ক এটা হচ্ছে স্ক্রিনশটটা এখানে দিবেন। আপনারা কি ক্লিয়ার এখানে? ক্লিয়ার। আপনি যে ওয়ার্কটা আপলোড দিবেন সেটা আপনার প্রজেক্ট গ্যালারিতে, আপনার প্রোফাইলে অন্য ক্লায়েন্টরা দেখতে পারবে এসে যে এই এই আম, মানুষটা
এতগুলো কাজ করেছে বা এই কাজটা এই মানুষ করেছে, ওই কাজটার চিত্র দেখবে আপনি যেখানে আপলোড ওয়ার্ক দিবেন। এখন আমি যদি নেক্সটে যাই, দেখেন এখানে একটা লোগোর কাজ ছিল। এই লোগোটা এখানে উনি আপলোড ওয়ার্কে গিয়ে এই যে ওয়ার্ক কাজগুলো এই যে এখানে আপলোড দিছে, এই কাজের স্ক্রিনশট থেকে একটা ছবি, এই যে অ্যাড এ স্যাম্পল টু গিগ গ্যালারি, এই কাজের থেকে একটা স্যাম্পল গিগের গ্যালারিতে এই যে অ্যাড হয়ে গেছে, দেখছেন? খেয়াল করছেন? আর এই যে সোর্স ফাইল, এই যে এআই ফাইল, এই যে যে ডিজাইনটা করছে ইলাস্ট্রেটরের ফাইল, এটা হচ্ছে সোর্স ফাইল, যে ফাইলটা ক্লায়েন্ট নিয়ে সেও এডিট করে নিতে পারবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে সোর্স ফাইল। সোর্স ফাইল সবসময় হচ্ছে এডিটেবল রিসোর্স। আর আপলোড ওয়ার্কে হচ্ছে সবসময় আমরা আমাদের কাজের কোনো একটা ছবি চিত্র আপলোড দিয়ে থাকি। সবাই ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউবে ভিডিও আর থাম্বনেইলের মতো। আপলোড ওয়ার্কে যে ছবিটা দিবেন ওটা ক্লায়েন্ট দেখতে পারবে যে এই ফাইলের মধ্যে কি আছে, আর সোর্স ফাইল ওপেন করলে ক্লায়েন্ট দেখতে পারবে আসলে কি আছে। আচ্ছা, ক্লিয়ার, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আপনার এই কাজটা যখন আপনি এখান থেকে নিচে দেখেন ডেলিভার অপশন আছে, এই যে ডেলিভার, ডেলিভারে ক্লিক করা মাত্র এটা ক্লায়েন্টের কাছে চলে যাবে। এবং ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করলে তখন এই যে থমাস ড্রয়ার হ্যাজ, এই যে দেখেন, থমাস ড্রয়ার হ্যাজ আনটিল 5th of April, এপ্রিল 5ই এপ্রিল পর্যন্ত তার কাছে সময় আছে টু অ্যাপ্রুভ দিস ডেলিভারি। রিকোয়েস্ট চলে গেছে এই ডেলিভারি অ্যাপ্রুভ করার জন্য, তার কাছে 5 এপ্রিল পর্যন্ত আছে। ঠিক আছে? এরপরে আফটার দিস ডেট, এই ডেটের পরে দ্য অর্ডার উইল বি ফাইনালাইজ, এই অর্ডারটা ফাইনালাইজ হয়ে যাবে অ্যান্ড মার্কড অ্যাজ কমপ্লিট, এবং এটা সম্পূর্ণ বলে বিবেচিত হবে, আর ফাইবার আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স অ্যাড করে দিবে। তো ফাইবার শুরুতে একজন ক্লায়েন্টকে 14 দিন সময় দিয়ে থাকে। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, ফাইবার একজন ক্লায়েন্টকে 14 দিন সময় দিয়ে থাকে এই প্রজেক্ট ডেলিভার করার জন্য। এই 14 দিনের মধ্যে সে চাইলে আপনার কাছে রিকোয়েস্ট করতে পারবে রিভিউ দেওয়ার জন্য, সংশোধন করার জন্য, পরিবর্তন করার জন্য। বুঝাতে পারছি? এবং এর মধ্যে আপনাকে সংশোধন পরিবর্তন করে দিতে বললে আপনাকে করে দিতে হবে। বুঝতে পারছেন? আর যদি তার কোনো সংশোধন পরিবর্তন না লাগে তাহলে 14 দিন পরে আপনার এই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ফাইবারের এই প্রোফাইলে। বুঝলেন? আচ্ছা, হ্যাঁ, সে চাইলে ক্যান্সেল করতে পারবে, সে ক্যান্সেল করতে পারবে। কিন্তু আপনি বলবেন যে আপনার যে কোনো আহ, প্রয়োজন হলে, রিভিশন প্রয়োজন হলে আমাকে দিবেন। এটা কেমনে চাইতে হয় সেগুলো আমি আপনাদের ডেলিভারি মেসেজও আমি লিখে দিব, আপনাদের চিন্তা নাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু আসি, কিছু বিষয় নিয়ে আবার কথা বলবো। তাহলে আমরা এখন এখানে দেখলাম ফাইবারে কুইক রেসপন্স, অর্ডার ডেলিভার করা, এবং ফাইবারের কাস্টম অফার দেখলাম। এবার দেখবো ফাইবার রেস্ট্রিকশনটা একটু জানার চেষ্টা করব। ফাইবারে কয়েক ধরনের রেস্ট্রিকশন আছে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করা, মিসলিডিং ইনফরমেশন বা ভুয়া তথ্য দিলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। সেক্ষেত্রে ফাইবারের তরফ থেকে এরকম মেসেজ, ভিউ ভায়োলেশন ডিটেলস, যে আপনি কি কি ভায়োলেট করছেন সেটার একটা লিস্ট দিয়ে দিবে আপনাকে, যে কি কি আহ, ভুল করছেন আপনি। অ্যাকাউন্ট নট এলিজেবল এরকম দিতে পারে। এটা আপনাকে এরকম মেসেজ দিতে পারে, ইউর ইউ আর নো লঙ্গার এলিজিবল টু অফার সার্ভিসেস অন ফাইবার, ফাইবারে আপনি কাজ দেওয়ার জন্য যোগ্য নন, এরকম বলতে পারে। তারপরে এখানে এরকম আসতে পারে, আহ, আপনি যখন এটা রিসাবমিট করবেন তখন আপনাকে এরকম বলতে পারে যে হাই দেয়ার, থ্যাংক ইউ ফর ইয়োর রিচিং আউট টু আস, থ্যাংক ইউ ফর রিচিং আউট টু আস অ্যাবাউট দিস ইস্যু, এই বিষয় নিয়ে আমাদের কাছে পৌঁছানোর জন্য আপনাকে ধন্যবাদ। উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারছি। ইউ ইউ ট্রাই টু ওপেন আ সেলার প্রোফাইল, আপনি সেলার প্রোফাইল তৈরি করার চেষ্টা করেছেন, অ্যান্ড রিসিভড আওয়ার রেসপন্স এক্সপ্লেনিং ইয়োর রিকোয়েস্ট ওয়াজেন্ট অ্যাপ্রুভড, এবং আপনার রেসপন্স আমরা রিসিভ করেছি, কিন্তু আহ, ব্যাখ্যা দেখেও, এক্সপ্লেনিং, যে আপনি ব্যাখ্যা করেছেন কেন, কি সমস্যা হয়েছে, তারপরেও আমরা এটা অ্যাপ্রুভ করব না। ইওর রিকোয়েস্ট ওয়াজ অ্যান অ্যাপ্রুভ, আপনার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয় নাই। ইউ আর ওয়েলকাম টু কন্টিনিউ ফাইবার এজ বায়ার, আপনি বায়ার হিসেবে ফাইবারটা কন্টিনিউ করতে পারবেন। তো এইভাবে আপনি রিকোয়েস্ট করলেও এটার অ্যাপ্রুভ হবে না। এছাড়া এরকম এসএমএস দেয়, উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, আমরা আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করতে পারবো না। এক্ষেত্রে করণীয় থাকে যে ফাইবারের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে মোবাইলটাকে রেজিস্টার দিয়ে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করা। ঠিক আছে? সেই নতুন করে অ্যাকাউন্ট তৈরি করলে নতুন ইমেইল, নতুন ফোন নম্বর ব্যবহার করা। তো এইটা কেন হয়? এইটা হওয়ার কারণ নিজের আসল ছবি ব্যবহার না করা,
নিজেদের সম্পর্কে ভুলভাল তথ্য দেওয়া, এআই জেনারেটেড পোস্ট, আমরা অনেকে এআই দিয়ে লিখে হুবহু কপি পেস্ট করে দিই, এটা করলে ফাইবার রেস্ট্রিক্ট করে দিবে তার আইডি। এআই জেনারেটেড কন্টেন্ট, এআই দিয়ে ছবি আপলোড করে দিলে বা এআই দিয়ে অনেকে প্রোফাইল পিকচার দিতে চায়, এটা করলে পরে আপনাকে রেস্ট্রিক্ট করে দিবে। ঠিক আছে? তো এখানে বলতেছে পোস্টিং এআই জেনারেটেড কন্টেন্ট ব্রেক ফর্মুলা 4, এই 4 নম্বর নিয়ম ভঙ্গ করে, 4 নম্বর টার্মস অ্যান্ড কন্ডিশনস এর রুলস আছে, এটা ভঙ্গ করে। এআই জেনারেটেড কন্টেন্ট ব্রেকস, এআই জেনারেটেড কন্টেন্ট ব্যবহার করা যাবে না। ইনকমপ্লিট অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন, নির্ভুল এবং অসম্পূর্ণ তথ্য দেওয়া যাবে না। অসম্পূর্ণ তথ্য হচ্ছে আপনি নিজের ব্যাপারে অর্ধেক লিখলেন, এমন কিছু লিখলেন যেটা দিয়ে বোঝাই যায় না আপনি কে, এরকম তথ্য লিখলে আপনার কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। এই জন্যই আপনাদের পড়াশোনা করতে বলা বা এত একটু প্যারা দেওয়া যে এইটা এটা করতে হবে। হ্যাঁ, তারপরে যদি আপনার ভিপিএন অন থাকে, এই যে ডিসেবল ইওর ভিপিএন, আপনার ভিপিএনটা বন্ধ করুন। উই হ্যাভ ডিটেক্টেড ইউজিং ভিপিএন, যদি ভিপিএন ইউজ করেন বা ভিপিএন থাকে তাহলে ভিপিএন এরকম ডিটেক্ট করে আপনাকে বলবে, ওয়ার্নিং দিবে। এটা করা যাবে না। এই যে গট ইট, এটাতে ক্লিক করে ভিপিএনটা অফ করে দিবেন। ঠিক আছে? এইসব কারণে ফাইবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, ডিসেবল হয়ে যায়, এটা করা যাবে না। গিগ রিমুভ, যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভুল তথ্য দিয়ে বা কারোর ক্ষতি করার উদ্দেশ্য দিয়ে যদি কোনো গিগ হয়, যেমন ফেক রিভিউ দিব, এটা একটা ক্ষতিকর দিক, এটা দেওয়া যাবে না। তারপরে হ্যাকিং এর সার্ভিস, যে আমি আপনার অমুক তথ্য এনে দিব আপনাকে, হ্যাঁ, আহ, এরকম আরো বিভিন্ন ধরনের সার্ভিস আছে। তো এই বিষয়গুলো যদি থাকে, গিগের মধ্যে যদি লিংক দেন, গিগের মধ্যে অনেকে ডিসক্রিপশনে লিংক করে, ইনক্লুড করে দেয়, এটা করা যাবে না। যদি করেন তাহলে গিগ রিমুভ হয়ে যাবে, এটা করা যাবে না। তারপর আইডি ভেরিফিকেশন, ফাইবারে আইডি ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে না, কিন্তু ফাইবারে আইডি ভেরিফিকেশন করতে গেলে এই ব্যাপারে কথা বলেছি হয়তো, ফাইবারে আইডি ভেরিফিকেশন করতেও যদি বলে, সেক্ষেত্রে আপনাকে ফাইবারে আইডি ভেরিফিকেশন করার জন্য ক্যামেরার লেন্স ক্লিয়ার আছে নাকি দেখতে হবে। যে আইডিটার ছবি তুলে দিবেন সেই আইডিটা স্পষ্ট, মানে পুরাতন, ছেঁড়া বুড়া যদি টুকরো হওয়া কাগজ হয় তাহলে সমস্যা, এগুলোও ক্লিন থাকতে হবে। ঠিক আছে? তারপর আপনাকে যে স্ক্যান করবে, আপনার ফ্রন্ট ক্যামেরা, আপনার ফেস ক্লিয়ার এবং স্বচ্ছ আলোর মধ্যে থাকতে হবে যেন তারা দেখতে পারে, আদারওয়াইজ আইডি ভেরিফিকেশন হবে না। ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল করবেন। ব্যাকে চলে আসি। তো এই ছিল মোটামুটি আমাদের কিছু ইনফরমেটিভ এরিয়া, যেটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ফাইবারে কেমনে কুইক রেসপন্স করে, হ্যাঁ, কেমনে কাস্টম অফার দেওয়া হয়, কেমনে অর্ডার ডেলিভার করা হয়, আর কি কি কারণে ফাইবারের রেস্ট্রিকশন আসে। ঠিক আছে? এবার একটু দেখবো, আমি তো অনেক কথাই বললাম, এবার একটু দেখেন ফাইবার স্টাডি টেক্সট। ফাইবার সম্পর্কে আপনারা কি কি স্টাডি করবেন সেটা একটু দেখে নিই। ফাইবার, আচ্ছা এটা না, এটা মার্কেট স্টাডি। মার্কেটে আমি এতক্ষণ যা বললাম এগুলো শুধু আমার মুখ থেকে না, ইউটিউব থেকেও দেখবেন। এখানে আছে ইনস্ট্যান্ট রিপ্লাই অন ফাইবার, ফাইবারে ইনস্ট্যান্ট রিপ্লাই, সঙ্গে সঙ্গে রিপ্লাই কেমনে করা যায়। হাউ টু সেন্ড এ কাস্টম অফার ফাইবার। ঠিক আছে? ফাইবারে কেমনে কাস্টম অফার করা যায়, এটা ইউটিউবে সার্চ করলে ইউটিউবে লাইভ লাইভ ভিডিও পাবেন আপনি। ঠিক আছে? লাইভ ভিডিও দেখে দেখে এগুলো করবেন। তারপরে হাউ টু ডেলিভার হাউ টু ডেলিভার অর্ডারস অন ফাইবার, ফাইবারে কেমনে অর্ডার ডেলিভার করা যায়। তারপরে এখানে আছে হচ্ছে হাউ টু নো এ ফেক বায়ার অন ফাইবার, ফাইবারে ভুয়া বায়ারদের চেনা যায় কেমনে। ফাইবারে ভুয়া বায়াররা হচ্ছে আপনাকে লিংক দিবে, বিভিন্ন ছবি দিবে, বিভিন্ন ফাইল ওপেন করতে বলবে। এটার মাধ্যমে তারা মূলত আপনাদের ডিভাইসে কোনো রকম ম্যালওয়্যার প্রবেশ করাইতে চায়। হ্যাঁ, এতে আপনার তথ্য চুরি করতে পারে, তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ব্ল্যাকমেইল করতে পারে এবং আপনার ব্যক্তিগত তথ্য চাইবে। এগুলো হচ্ছে ফেক বায়ারদের বৈশিষ্ট্য। রিয়েল বায়াররা কি করে, রিয়েল বায়াররা কি করে সে সম্পর্কে আমরা জানি। রিয়েল বায়াররা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি, রিয়েল বায়াররা সরাসরি এসে কাজের চাহিদা রাখে। ঠিক আছে? ফেক বায়াররা সেটা করে না। তারপরে আপনি এটা লিখে সার্চ করবেন ইউটিউবে, হাউ টু নো ফেক বায়ার অন ফাইবার, ফাইবারে কিভাবে ফেক বায়ার চেনা যায়। তারপরে ফাইবারে আইডি ভেরিফিকেশন কেমনে করে, ফাইবারে গিগ মার্কেটিং কেমনে করে, ফাইবারের রেস্ট্রিকশন গুলো কি কি, এই বিষয়গুলো আপনারা নিজেরা স্টাডি করবেন। ঠিক আছে? এরপরে আসেন, এরপরে আছে হচ্ছে ফাইবার টেমপ্লেট। এগুলো আমি কিন্তু এই যে ভিডিও পজ করে রাখছি, মানে এইখানে আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে এই স্ক্রিনটা পজ করে এগুলো খাতা কলমে নোট করে নেবেন। ঠিক আছে? যখন আমি ভিডিও আপলোড দিয়ে দিব। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মার্কেট স্টাডি টেক্সট ফাইবারের। ফাইবারের মার্কেট স্টাডি টেক্সটটা কি? দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম হয়তো যে আমরা লাস্ট ক্লাসে অনেক কিছু আছে যেগুলো পাবো, অনেক রিসোর্স আছে আছে দেখবো। একইভাবে আপনারা হচ্ছে জানেন না আমাদের কি কি শিখতে হবে, আমরা কোনটা কোনটা ভালো আমাদের জন্য কিছুই জানেন না।
এবং এতগুলো ক্লাস করার পরেও খুব অল্প সংখ্যক শিক্ষার্থী আছেন আপনাদের মধ্যে যারা নোট করতে পেরেছেন যে আমরা কি কি শিখেছি। তো যারা নোট করতে পারেন নাই তাদের জন্য এইটা আমি মূলত নোট করে দিচ্ছি আপনাদের জন্য। তো এখানে লেখা আছে দেখেন, ফাইবার ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন গিগ রিসার্চ টপিক। আপনারা কোন কোন টপিক নিয়ে গিগ দিতে পারবেন সেটা হচ্ছে আমরা এখানে দেখব, কি কি শিখেছি সেটা বলবো। আমরা এখানে শিখেছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হওয়া, ফেসবুক ম্যানেজার হওয়া, সোশ্যাল মিডিয়া বা ফেসবুক পেজ অপটিমাইজেশন শিখেছি, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এটা, ইউটিউব এসইও এটা, এই দুটোর ব্যাপারে আমরা 10 নম্বর ক্লাসে আলোচনা করেছি। এগুলো শিক্ষণীয় টপিক, শিখে নেবেন যাতে নিজেকে গ্রো করতে পারেন। অ্যাড ম্যানেজমেন্ট এবং অ্যাড ক্যাম্পেইন এগুলো নিয়ে আপনাদের 9 নম্বর ক্লাসে কথা হয়েছে যে এগুলো শিখে নিতে হবে, এগুলো শিখে নেবেন। তারপরে অ্যাড রিসার্চ, আমরা অ্যাড লাইব্রেরিতে গিয়ে অ্যাড রিসার্চ করা শিখেছি, পোস্ট বুস্ট করা শিখেছি, পেজ বুস্ট করা শিখেছি। আমরা লিড জেনারেশন, লিড কালেকশনের ব্যাপারে শিখেছি, বি টু সি সম্পর্কে শিখেছি। এগুলো অ্যাক্টিভ স্কিল, এগুলো আপনি সরাসরি ফাইবারে সার্চ করলে এগুলোর উপরে গিগ পেয়ে যাবেন এবং নিজেও এই কিওয়ার্ড ব্যবহার করে গিগ দিতে পারবেন। এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি, এই কথাটাও একটা কিওয়ার্ড, এটা দিয়ে আপনি গিগ দিতে পারবেন। ডাটা ফরম্যাটিং অ্যান্ড ক্লিনিং এটা একটা সার্ভিস। ডাটা ফরম্যাটিং অ্যান্ড ক্লিনিং এর সার্ভিসটা কিরকম? আমরা তথ্য সংগ্রহ করি যখন ইন্টারনেট থেকে, তখন এটা তো আমরা অগোছালো ভাবে ক্লায়েন্টকে দিতে পারি না। এগুলো দেওয়ার জন্য আমাদের গুছিয়ে দিতে হয় তথ্যগুলো, তাই না? তো এই জায়গা থেকে আপনাদের ফরম্যাটিং অ্যান্ড ক্লিনিং কাজে লাগবে। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা অগোছালো তথ্য আপনাদেরকে দিবে সাজানোর জন্য জাস্ট, এই ধরনের সার্ভিসও আছে। তো এটা আপনারা ফাইবারে সার্চ করে গিগ দিতে পারবেন। ডাটা লেভেলিং, ডাটা লেভেলিং কি? ডাটা লেভেলিং হচ্ছে তথ্যকে সারিবদ্ধ করা, অর্থাৎ 1 2 3 4 এভাবে সিরিয়ালি অ্যালাইন করা, তথ্যকে তথ্যের মান অনুযায়ী সাজানো, এগুলো হচ্ছে ডাটা লেভেলিং। এরপর আছে ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ আমরা পঞ্চম ক্লাসে করেছি। ওয়েবসাইট ডাটা কালেকশন, ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করাই ওয়েব রিসার্চ। এবং এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, অনলাইন রিসার্চ এগুলোর মধ্যে পড়ে। আর এটা ডাটা মাইনিং এর একটা অংশ। এই প্রত্যেকটাই কিন্তু কিওয়ার্ড, এগুলো লিখে সার্চ করলে বা এগুলো দিয়ে টাইটেল ব্যবহার করে আপনি এক একটা আলাদা আলাদা ক্যাটাগরিতে গিগ দিতে পারবেন। ওয়েব স্ক্র্যাপিং শিখে নেবেন, এটা ডাটা মাইনিং এর আরেকটা প্রকার। তারপরে কোম্পানি ডাটা কালেকশন বা কোম্পানি ডাটা স্ক্র্যাপিং, এটা একটা কিওয়ার্ড, এটা শিখে নিতে পারেন। লিঙ্কডইন ডাটা কালেকশন শিখে নেবেন। ইমেল ফাইন্ডিং আমরা দেখেছি প্রায় পঞ্চম ক্লাসে, 11তম ক্লাসে, যে ইমেল কিভাবে বের করা যায় ব্যক্তি পর্যায়ে এবং কোম্পানির প্রতিষ্ঠানের দিক থেকে। প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং হচ্ছে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম, যেমন শপিফাই, অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, দারাজ, হ্যাঁ, ওয়ালমার্ট, এই ধরনের মার্কেট প্লেসে দেখা গেল আপনি সার্চ করলেন ইয়ারফোন, বা সার্চ করলেন আহ, একটা কাপড়ের ব্যাপারে, সার্চ করলেন কোনো বিউটি প্রোডাক্টস এর ব্যাপারে, বা শু সার্চ করলেন। শু সার্চ করাতে ওই শু একটা পুরা কিওয়ার্ডের মধ্যে যত শু আসবে ওই শুগুলোর তথ্য সংগ্রহ করে দেওয়াটার কাজই হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, যে পণ্যের তথ্য লিস্ট করা, সংগ্রহ করে করে। এবং ই কমার্স লিড জেনারেশনটাও একই জিনিস, ঠিক আছে, যে এখান থেকে এই বিভিন্ন পণ্যের তথ্য সংগ্রহ করা, ঠিক আছে। এরপরে কোম্পানি লিড রিসার্চ, এটা আমরা 11তম ক্লাসে দেখেছি। গুগল ম্যাপ রিসার্চ অ্যান্ড ডাটা কালেকশন রিসার্চ, এইগুলো নিয়ে আমরা 11 নম্বর ক্লাসে কথা বলেছি। 11 নম্বর ক্লাসের কাজের টাইটেলগুলো হচ্ছে কোম্পানি লিড জেনারেশন বা লিড রিসার্চ, গুগল ম্যাপ স্ক্র্যাপিং, ডাটা কালেকশন বা গুগল ম্যাপ ডাটা কালেকশন বা গুগল ম্যাপ রিসার্চ, এই তথ্যগুলো এই নামে পরিচিত। এরপরে আছে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব হচ্ছে আহ, কোনো কাজ এক জায়গার কাজ আরেক জায়গায় বসে করে দেওয়া। যেমন আপনারা হচ্ছেন আমার ভার্চুয়াল স্টুডেন্টস, আমি হচ্ছে আপনার ভার্চুয়াল টিচার, ঠিক আছে। তো একইভাবে কোনো জব যখন আপনি এক জায়গা থেকে বসে আরেক জায়গায় করে দেন এটাকে বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সি বা রিমোট জব, ঠিক আছে। তো আপনারা যাই জব করেন না কেন সেগুলো রিমোট জব। তো আপনি ডিজাইনার হলে সেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি ডাটা এন্ট্রি অপারেটর হলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি প্রোগ্রামার হলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তাও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এগুলো সবই রিমোট জব, ঠিক আছে। তো এগুলো আমি আহ, এক এক করে আস্তে আস্তে নিচের দিকে এসেছি। এগুলো আপনারা স্ক্রিন পজ করবেন, যখন ভিডিও দেখবেন পজ করে এগুলো খাতা কলমে নোট করবেন, নোট করলেই মনে থাকবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এগুলো বুঝেছেন কিনা একটু আমাকে চ্যাট সেকশনে জানাবেন। আহ, একটু ওয়েট। জি, আমি চ্যাট সেকশনটা ওপেন করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা। এরপরে
এবার হচ্ছে আমরা একটু দেখি ফাইবারের। হ্যাঁ, সবাই খেয়াল করেন। হ্যাঁ, এবার আমরা একটু ফাইবারের প্রিমিয়াম রিসোর্স নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? চ্যাট সেকশনটা অফ করে দিচ্ছি। ফাইবারের এই প্রিমিয়াম রিসোর্সটা আমি আপনাদের আজকের ক্লাসের নোটে দিয়ে দিব। ফাইবারের এই প্রিমিয়াম রিসোর্সটাতে কি কি আছে দেখেন। ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ডস গুলো কি কি, ফাইবার ইম্পর্টেন্ট আর্টিকেলস টু স্টাডি, ফাইবারের গুরুত্বপূর্ণ আর্টিকেল কি কি আছে স্টাডি করার জন্য, সেগুলো এখানে আছে। ফাইবার ডুজ অ্যান্ড ডোন্টস, ফাইবারে কি করণীয় বর্জনীয় সেগুলো এখানে আছে। কাস্টম অফার, একটু আগে কাস্টম অফার কেমনে সেন্ড করতে হয় সেটা নিয়ে কথা বললাম। এই কাস্টম অফার কিভাবে সেন্ড করতে হয় সেটা নিয়ে ফাইবারের কথা বলছে। তো আশা করি আপনারা এতক্ষণে এতটুকু বুঝতে পারছেন যে ইউটিউব দেখার থেকে ফাইবারের যে আর্টিকেল লেখা আছে সেটা পড়া উত্তম। ঠিক আছে? তো একইভাবে আমি আলোচনা করলাম, ফাইবার যে কথা বলছে সে কথাই বলেছি, বাট তারপরে আপনারা নিজেরা দেখবেন যে ফাইবার কি বলে। তারপরে অটো রিপ্লাই বা ফাইবারের ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা নিয়ে ফাইবার আর্টিকেল আছে, এই যে আমি লিংক দিয়ে দিয়েছি। এগুলো খুঁজতেও পারবেন না আপনারা, এমন এমন জায়গায় দেওয়া, ঠিক আছে? যাই হোক, এগুলো খুঁজে খুঁজে কি কি পড়া দরকার সব আমি আর্টিকেল করে রেখেছি এখানে। তারপরে ফাইবার লেভেলিং, এগুলো এখানে দিয়েছি। তারপর ডেলিভারিং অ্যান্ড অর্ডার, অর্ডার কেমনে ডেলিভারি করে ফাইবার এখানে দিয়ে দিছে, সেগুলো দিয়ে দিছি। বিগিনার টিপস ফর বিগিনার, ফাইবার নতুনদের জন্য কিছু টিপস আছে সেগুলো দিয়ে দিয়েছি। হাউ টু ক্রিয়েট আ প্রোফাইল, কেমনে প্রোফাইল তৈরি করে ফাইবারের, এই প্রোফাইল তৈরি করার লিংক আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে? অ্যাকাউন্ট তো তৈরি করা দেখেছেন আপনারা, কিন্তু প্রোফাইল, সেলার প্রোফাইল তৈরি করার লিংক সহজে খুঁজে পাওয়া যায় না, এগুলোই যেখানে দিয়ে দিছি। অ্যাকাউন্ট ভেরিফিকেশন কেমনে করবেন সেগুলোই যেখানে দেয়া আছে। আইডি ভেরিফিকেশন, এফএকিউ, সব এখানে দেয়া আছে। গিগ পলিসি কি কি, গিগ প্যাকেজ কেমনে রিসার্চ করে, কেমনে দাম নির্ধারণ করে, গিগের ইমেজ কিভাবে কি হবে, হ্যাঁ, কত সাইজের, ইত্যাদি বিষয় নিয়ে এখানে লিংক দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আপনারা দেখবেন, পড়বেন, বুঝতে পারলেন? আচ্ছা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেটা হচ্ছে ফাইবার মেসেজ টেমপ্লেট। এখন মেসেজ টেমপ্লেট গুলা কি একটু বলি ভাই। মেসেজ টেমপ্লেট হচ্ছে ফাইবারে ক্লায়েন্ট আসলে কোন পরিস্থিতিতে কথা বললে আমাদের কি উত্তর দেওয়া দরকার, সেই বিষয়টা হচ্ছে এই মেসেজ টেমপ্লেটের মধ্যে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখানে প্রথমে আছে ফার্স্ট বায়ার রেসপন্স। ক্লায়েন্ট প্রথম যখন আমাদেরকে নক দিবে তখন আমরা কি বলবো, তখন আমরা এই মেসেজগুলো দিতে পারি। এই মেসেজগুলো আপনাদেরকে দিয়েছি যেন আপনারা পড়ে নলেজ নেন যে কিভাবে রিপ্লাই করতে হয় কোন পরিস্থিতিতে। ঠিক আছে? এটা হুবহু কপি পেস্ট করবেন না, এখানে অনেক শিক্ষার্থী আছেন যারা হুবহু কপি পেস্ট করবেন, কপি পেস্ট করলে সমস্যা আছে। এখানে অনেক শিক্ষার্থীদের আমি এটা দিয়েছি ইতিমধ্যেই, এবং আপনারাও পাবেন। তো সেক্ষেত্রে এটা যদি কপি করেন তাহলে তো অন্যদের মতো কপি হয়ে গেল, তাহলে সমস্যা। এটা পড়লে আপনারা জানতে পারবেন কি বলছে এখানে। যেমন এটা যদি পড়ি ছোট, আই হ্যাভ রিসিভড ইউর মেসেজ, আমি আপনার মেসেজটা পাইছি, অ্যান্ড আল গেট ব্যাক টু ইউ সুন, এবং আমি আপনাকে দ্রুত আপনার কাছে আসছি। ঠিক আছে? এরকম। তারপরে আমি দ্রুত, যত দ্রুত সম্ভব আমি আপনাকে রিপ্লাই করছি, আপনার কাছে আসছি। তারপরে ইফ ইউ ইফ দেয়ার আর এনি অ্যাডিশনাল ডিটেলস ইউ ওয়ান্ট টু অ্যাড, যদি আপনি আরো কিছু তথ্য আমাকে দেওয়ার জন্য যুক্ত করতে চান, ফিল ফ্রি টু সেন্ড মি মেসেজ, আমাকে মেসেজ দেন, নির্দ্বিধায় মেসেজ দেন। আই লুক ফরওয়ার্ড টু চ্যাটিং উইথ ইউ, আমি আপনার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে? এইভাবে আপনি মেসেজ দিতে পারেন। তো এখানে কি কি এমন মেসেজ আছে যেগুলো যে কোনো স্কিলের ক্ষেত্রে লিখতে পারেন আপনি। তো এইভাবে আমি এখানে মোট পাঁচটা, কয়টা, মোট পাঁচটা টেমপ্লেট এখানে আমি দিয়ে রেখেছি। এই পাঁচটা টেমপ্লেট আপনি এখান থেকে পড়ে আইডিয়া নিতে পারবেন যে প্রথম ফার্স্ট বায়ার মেসেজ আপনি কি দিতে পারেন, ইনস্ট্যান্ট রিপ্লাইতে এই মেসেজগুলো লিখতে পারেন। এটা হয়তো আপনি নিজের ভাষায় লিখতে পারেন পড়লে পরে। ঠিক আছে? পাঁচটা পড়লে তো অন্তত একটা লিখতে পারবেন নিজের মতো করে, তাই না? এরপরে বায়ার অনলাইনে আছে কিনা, এটা সবাই জানেন কিভাবে বায়ারদের অনলাইনে আছে কিনা চেক করতে হয়। আর ইউ অ্যাভেলেবেল টু চ্যাট, আর ইউ দেয়ার, আপনি কি এখানে আছেন নাকি, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি। এভাবে ক্লায়েন্টদেরকে মেসেজ দিতে হয় যখন তারা অনলাইনে থাকে বা থাকে না, এটা অনিশ্চিত থাকি আমরা। ঠিক আছে? তারপরে আফটার মেসেজ, এখানে অর্ডারের তিনটা পর্যায় থাকে। প্রি অর্ডার স্টেজ, অর্ডার দেওয়ার আগে; বিফোর ডেলিভারি, ডেলিভারি দেওয়ার আগে; এবং পোস্ট অর্ডার স্টেজ, অর্ডার দেওয়ার পরে। যখন আপনাকে কোনো ক্লায়েন্ট কাজ দেবে, ওই কাজ করার আগে, প্রি অর্ডার স্টেজ, কাজ করার আগে ক্লায়েন্টকে একটা মেসেজ দিতে হয় কিরকম, থ্যাংক ইউ ফর এনশিওরিং মি উইথ ইউর ওয়ার্ক, আপনার কাজে আমাকে নিশ্চিত করার জন্য ধন্যবাদ।
আই উইল কমপ্লিট ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি যত দ্রুত সম্ভব এটা কমপ্লিট করবো, অ্যান্ড উইল কন্ট্যাক্ট ইফ এনিথিং, ইফ আই নিড এনিথিং, যদি আমার কিছু দরকার হয় আমি আপনার সাথে যোগাযোগ করব। প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট টু মি অ্যাজ ওয়েল ইফ নেসেসিটি, যদি প্রয়োজন হয় আমাকেও আপনি মেসেজ দিয়েন। এভাবে বলতে হয় অর্ডার, কাজ দেওয়ার আগে। কাজ দেওয়ার পরে কি বলতে হয়, বা কাজ কমপ্লিট হয়ে গেছে এখনই কি ক্লায়েন্টকে দিয়ে দেবো না, তখন ক্লায়েন্টকে বলতে হবে আই হ্যাভ কমপ্লিটেড ইউর প্রজেক্ট, আমি আপনার প্রজেক্টটা কমপ্লিট করছি, প্লিজ টেক এ লুক, একবার দেখেন, অ্যান্ড লেট মি নো ইফ এনি রিভিশনস আর নিডেড, এবং আমাকে জানান কোনো রিভিশন লাগবে কিনা। ইফ ইউ আর স্যাটিসফাইড, যদি আপনি সন্তুষ্ট থাকেন, আই উইল সেন্ড দ্য ডেলিভারি, আমি আপনাকে কাজটা পাঠাই দিব। এভাবে বলতে হয়, ঠিক আছে? এখানে রিগার্ডস, ইউজার নেম এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? বা হাই হ্যালো প্রতিবারই দিতে হবে এমনটা মোটেও নয়, বুঝলেন? আচ্ছা, এরপরে পোস্ট অর্ডার স্টেজ। পোস্ট অর্ডার স্টেজে ওই ডেলিভারি করার সময় একটা মেসেজ দেখেছিলেন আমরা দিয়েছিলাম, ওইখানে এই মেসেজগুলো দিতে হয় ডেলিভারি দেওয়ার সময়। আমরা আমাদের স্কিলে এরকম, হাই গেইন, থ্যাঙ্কস ফর ইওর পেশেন্স, আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ, ওয়াইল কমপ্লিটিং দিস প্রজেক্ট ফর ইউ, আপনার জন্য এই প্রজেক্ট, এই বিষয় নিয়ে কাজ যখন আমি করছিলাম তখন ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। আই হ্যাভ রিচড, আই হ্যাভ অ্যাটাচড ইওর ফাইলস হেয়ার, আমি আপনার কাজগুলো এখানে দিয়ে দিয়েছি, অ্যাজ রিকোয়েস্টেড, যেমন চেয়েছিলেন, ইনসার্ট দ্য রিকোয়ারমেন্টস, অর্থাৎ ক্লায়েন্ট কি কি চাইছিল সেগুলো এখানে দিবেন, যে আপনি এটা চাইছিলেন, ওটা চাইছিলেন, এভাবে চেয়েছিলেন, সেভাবে চেয়েছিলেন, আমি ওইভাবে দিয়েছি, অ্যাজ রিকোয়েস্টেড, যেমন চেয়েছিলেন, এগুলো আপনার লিখতে হবে এই এই জায়গাটা। আই হ্যাভ অলরেডি স্ক্রিনড ইওর প্রজেক্ট ইরোর্স, ফর ইরোর্স, আমি ইতিমধ্যেই এটা একবার যাচাই করে দেখেছি কোনো ত্রুটি আছে কিনা, বাট ইফ ইউ ফাইন্ড এনিথিং উইচ ইজেন্ট কোয়াইট রাইট, যদি আপনি এমন কিছু পান পরেও যেটা সঠিক না, লেট মি নো, আমাকে জানায়েন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, আই বি হ্যাপি টু হেল্প, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমি আপনাকে সাহায্য করতে আনন্দের সাথে সাহায্য করব, বা সাহায্য করতে আনন্দিত হব। লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু ইয়োর থটস, আপনার মতামতের জন্য বা আপনার জন্য অপেক্ষা করছে, এরকম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার ডেলিভারি মেসেজে এটা বা এইগুলো লিখে দিয়ে আপনি কাজ ডেলিভার করতে পারবেন, বুঝলেন? আচ্ছা, এরপরে এখানে পজিটিভ রিভিউ এর জন্য কি চাইবেন? পজিটিভ রিভিউ এর জন্য তো আমরা সরাসরি বলতে পারি না, প্লিজ গিভ মি পজিটিভ রিভিউ, এটা কেমন শোনায়? সেখানে আপনি বলবেন ইউর পজিটিভ অ্যান্ড বিউটিফুল কমেন্টস উইল বি অ্যাসপিশিয়াস ফর মাই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, আমার আপনার ইতিবাচক এবং সুন্দর মন্তব্য আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। দে উইল এনকারেজ, তারা আমাকে অনুপ্রাণিত করবে, ফর মাই ফিউচার ওয়ার্ক, আমার ভবিষ্যতের কাজের জন্য। প্লিজ ডোন্ট ফরগেট টু লিভ ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক, আপনার মূল্যবান মন্তব্য ছাড়তে ভুলবেন না। দেখেন এখানে আপনি ক্লায়েন্টের কথাকে ইতিবাচক, সুন্দর, মূল্যবান এরকম বলছেন, তো যখন আপনি প্রশংসা করে সুন্দর ভদ্র ভাষায় তাকে বলবেন যে এরকম একটা মন্তব্য আমাকে দিবেন, ভুলবেন না, তখন সে অবশ্যই আপনাকে এরকম মন্তব্য দিবে। তো এটা কৌশলে কথা বলতে হয় এরকম, ঠিক আছে? এগুলো পড়বেন, পড়লে বুঝতে পারবেন। গিভ মি ফেভারিট, আপনাকে ফেভারিট হিসেবে চুজ করে রাখলে ক্লায়েন্ট পরবর্তীতে আপনার গিগকে সহজে খুঁজে পাবে। তো এমনটা যেন হয়, কিভাবে করবে, ফেভারিট দিবে সেটা এখানে দিবেন। 5 স্টার রিভিউ কেমনে চাইবেন সেটা এখানে। লেট ডেলিভারি হয়ে গেলে কি করবেন? লেট লেট ডেলিভারি হয়ে গেলে আপনি ক্লায়েন্টকে এভাবে লিখে দিবেন, ইন দ্য পাস্ট ফিউ ডেজ অর আওয়ার্স, গত কয়েক দিনে বা ঘন্টায়, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইস্যুজ উইথ ইন্টারনেট, আমি ইন্টারনেট নিয়ে কিছু বিড়ম্বনায় বা কিছু সমস্যায় পড়েছিলাম, কজিং ডিলে ইন মাই রেসপন্স অর ডেলিভারি, যেটা আমার উত্তর করতে বা ডেলিভারি দিতে দেরি হয়েছে। আই অ্যাপোলজাইজ, আমি ক্ষমা চাচ্ছি, ফর মাই ইনকনভিনিয়েন্ট, আমার বিলম্বের জন্য, অ্যান্ড বা আমার ভুলের জন্য, অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাসিওর ইউ দ্যাট, এবং আমি আপনাকে নিশ্চিত করতে চাচ্ছি যে ইউর ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড অ্যাকুরেটলি, আপনার কাজ নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে। এভাবে ক্লায়েন্টের কাছে অ্যাপোলজি করতে হবে যদি ভুল হয়, যদি আপনি দেরি করেন, যদি ইন্টারনেট প্রবলেম হয়, বিদ্যুতের প্রবলেম হয়, যে কোনো কারণ হতে পারে, ঠিক আছে? কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন জটিলতা তৈরি হলেই নেট অফ করে দেয়, বিদ্যুৎ বন্ধ করে দেয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনাকে এই ধরনের মেসেজ দিতে হবে ক্লায়েন্টদেরকে, ঠিক আছে, ক্লায়েন্টকে, যে আমি দুঃখিত, আমার এরকম সমস্যা ছিল, এর জন্য ভুল হয়ে গেছে। তো এই ধরনের কারণ দেখানোর চেষ্টা করব, যে ইস্যুজ উইথ ইন্টারনেট কজিং ডিলে ইন মাই রেসপন্স, বা ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো উল্লেখ করবেন। আর যদি অর্ডার ক্যান্সেল করতে হয়, অর্থাৎ অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা আমাদেরকে ভুল ভাবে, ভুল বুঝে। ভুল বোঝা কিরকম?
তারা আমাদেরকে প্রোগ্রামার মনে করে যখন আমরা ওয়েব রিসার্চ উল্লেখ করে রাখি। তারা আমাদেরকে স্ক্র্যাপার মনে করে যখন আমরা ওয়েব রিসার্চ লিখি, বা আরো ধরনের জব দিলে তারা আমাদেরকে বিভিন্ন পর্যায়ে ডেভেলপার ডিজাইনার মনে করে। সেক্ষেত্রে যদি আমার কোনো কাজ না হয়, যদি ক্লায়েন্টের যে কাজটা আমাকে দিছে সেটা যদি আমার দক্ষতার না হয়, তাহলে আমরা তাকে ভদ্রভাবে বলবো, আনফর্চুনেটলি আই ক্যান নট কন্টিনিউ উইথ দিস প্রজেক্ট। এই প্রজেক্ট দিয়ে আমি কন্টিনিউ করতে পারছি না, অ্যাজ ইট ফলস আউটসাইড অফ মাই এরিয়া অফ এক্সপার্টিস, যেহেতু এটা আমার দক্ষতার বাইরে পড়ছে। ইউ মে নিড টু ফাইন্ড সামন এলস টু টেক ওভার। এই কাজটা নেওয়ার জন্য আপনার অন্য কাউকে লাগবে। থ্যাংক ইউ। এই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে হেল্প করতে পারেন যে আপনি এই কাজটা সার্চ করার জন্য বা পাওয়ার জন্য এইটা লিখে সার্চ করেন, তাইলে পেয়ে যাবেন। এভাবে সার্চ করলে আন্তরিকতা বাড়ে, ওর মাধ্যমে অন্য কাজ আসতে পারে। ঠিক আছে, কিন্তু অন্য স্কিলের মানুষ হলেই অভদ্রতা করা যাবে না, তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, ফাইবারের ক্লায়েন্ট মানে আপনার ক্লায়েন্ট। ঠিক আছে, যে কোনো মার্কেট প্লেসের ক্লায়েন্ট মানেই আপনার ক্লায়েন্ট। তাদের সাথে আপনি দুর্ব্যবহার করতে পারবেন না, সে যে স্কিলেই হোক। ঠিক আছে, আপনার স্কিলে না হোক, সে আর একটা স্কিলের হতে পারে, কিন্তু সে ফাইবারের ক্লায়েন্ট মানে আপনার ক্লায়েন্ট। ঠিক আছে, তো ফাইবার কিন্তু দুর্ব্যবহার টলারেট করে না। ইন কেস কোনো সময় যদি আপনি এমন কোনো শব্দ ব্যবহার করেন যেটা কটু শব্দ বা কটু বাক্য বলে মনে হয়, ফাইবার কিন্তু আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে ফাইবার থেকে। ঠিক আছে, সাসপেন্ড করে দিবে। এটা খেয়াল রাখবেন। তো এই ছিল কিছু পরিস্থিতি, যে পরিস্থিতিগুলোতে মানুষ পড়ে, যে পরিস্থিতিগুলো সামনে আসে ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্টদের সাথে কথা বলতে গেলে। আর আমি আশা করি এগুলো আপনাদেরকে হেল্প করবে অনেকটা। ঠিক আছে, যাই হোক, এগুলো আমি দিয়ে দিব আপনাদের। কোথায় দিব তাও আমি বলে দিই, আমি অন্য একটা ব্যাচ থেকে দেখাচ্ছি। এগুলো আপনারা পাবেন এখানে চলে আস সরি, এটা চলে আসবেন আপনাদের আমার প্রোফাইল, আমার কোর্সে চলে আসবেন। আমি পূর্বের একটা ব্যাচ থেকে দেখাচ্ছি। এখানে 12তম ক্লাস পেয়ে যাবেন। 12তম ক্লাসের মধ্যে যখন 12তম ক্লাস প্লে করতে যাবেন, তখন এই প্লে করার পর এখানে নিচে নোট অপশন দেখবেন, নোট অপশন। এই নোট অপশনের মধ্যে আমি এই রিসোর্স লিংক সব দিব, সব সব দিয়ে দিব, এখানে পেয়ে যাবেন আপনারা। কেমন? আচ্ছা, তো যাই হোক, এই যে যে কথাগুলো বললাম, এটা যে দেখালাম, এটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন প্লিজ। জি, চ্যাট সেকশনে জানাবেন। আর না বুঝলে রেকর্ড দেখে নেবেন, চিন্তা নাই। আচ্ছা, তো এতটুকু ছিল আজকের ক্লাসের মূল আলোচনা। আপনারা গিগ যখন করবেন, তখন চেষ্টা করবেন 4টা গিগ পাবলিশ করার। একটা গিগ পাবলিশ করে বসে থাকবেন না বা ঘুমিয়ে থাকবেন না। মনে রাখবেন, আমাদের অ্যাক্টিভিটি কিন্তু খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা পর্যায় এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে টিকে থাকার জন্য, কাজ পাওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা, ইয়েস বাট সোর্স ফাইল প্লিজ। এখানে সোর্স ফাইলের ব্যাপারটা কোথায় আসলো? সোর্স ফাইল এগুলো তো আমি দিয়ে দিব। সোর্স ফাইল তো আমি আপনাদেরকে দিব না, আমি মূলত আপনাদেরকে এইটা লিখে দিব এখানে নোট অপশনের মধ্যে। ঠিক আছে, এটা আপনারা কপি করে পারেন, যেভাবে পারেন এখান থেকে নিয়ে নেবেন বা এখান থেকে পড়বেন, এখানে দিবে। তো আপনাদের এই ক্লাসগুলো সব সময় আপনাদের আমার কোর্স অপশনে থেকে যাবে, এগুলো কখনোই মুছবে না এখান থেকে। ঠিক আছে, আপনাদের কোর্স শেষ হয়ে যাচ্ছে, বাট আপনারা যখন ইচ্ছে আপনাদের কোর্সে ভিডিওগুলো দেখতে পারবেন। প্র্যাকটিক্যাল হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক, পরামর্শ, মার্কেটিং প্রয়োজন হলে আপনি সাপোর্টে নক দিতে পারবেন। সাপোর্টে আমরা সব সময় অ্যাভেলেবেল থাকি। ম্যানুয়াল মোবাইল ইউজার্স সার্চিং ফর দ্য সোর্স ফাইল। তো এখানে এই ছিল আমাদের আলোচ্য বিষয়। তো এখন কিছু ব্যাপার নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে, একটু ধৈর্য রাখবেন। We have to see the record after continuing completing the course. We can find continuously. আহ, হ্যাঁ, গোপিক্সেলের সাথে সবসময় আপনাদের কন্ট্যাক্ট থাকবে। গোপিক্সেল দেখা যাচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি, আমার অনেক ফিভার। হ্যাঁ, আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই। দেখেন, এখানে আপনাদের ক্লাস থাকবে সব সময়। আপনাদের এই সাপোর্টটাও সব সময় অ্যাভেলেবেল থাকবে, এটাও সাপোর্ট যাবে না কোনো সময় ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো পরামর্শ, হেল্প লাগলে আপনারা যে কোনো সময় সাপোর্টে, যে কোনো সময় না, সকাল 10টা থেকে 6টার মধ্যে আমাদেরকে নক দিয়ে জানাবেন। ঠিক আছে, আর ধৈর্য রাখবেন, যেহেতু আমরা ওখানে মানুষ, যারা যারা আছে মানুষরাই বসে, তো উত্তর করতে একটু লেট হতে পারে, এর জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ক্লাসে ফিরি। দেখেন, মার্কেট প্লেস বা স্কিল ডেভেলপমেন্ট কষ্টের জায়গা, এটা একটু বরাবরই আমি বলে এসেছি। যেমন আপনি চাকরির জন্য প্রস্তুতি নেন, এটাও এক ধরনের চাকরির মতো। এখানে আপনি দক্ষ হয়ে মার্কেট প্লেসে এসে কাজ করেন, এবং কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করতে হবে, নিজের দক্ষতা বাড়ানোর প্রতি যত্নশীল হতে হবে।
আপনি যে শুধু এখানেই শুরু করছেন, এখানে থেমে যাচ্ছেন এমনটা না। আপনি আরো নিজেকে অগ্রগতি আরো সমৃদ্ধ করতে পারেন। ঠিক আছে? এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে আমি কথা বলার সুযোগ তৈরি করতে পারলাম না। এটা নিয়ে আপনারা নিজেরা রিসার্চ করবেন ইউটিউবে, দেখবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কন্টেস্ট করা যায়। আমি যে কথাগুলো বলছি মুখে সেটা খেয়াল করবেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস freelancer.com এর মধ্যে আপনি freelancer.com এখানে গেলে আপনি কন্টেস্ট করতে পারবেন, এখানে ওপেন প্রজেক্ট পাবেন, বিট করতে পারবেন। তো ফাইবারকে যেভাবে আমরা স্টাডি করেছি, freelancer.com-টাকেও আপনারা সেভাবে স্টাডি করবেন। ওকে? আর ধৈর্য হারা হবেন না। আমি কিছু কথা বলে ক্লাস শেষ করব, বিকজ শীতের রাত তো অনেক রাত হয়ে গেছে। আচ্ছা দেখেন, আহ, আপনারা যখন কোন একটা দক্ষতা নিয়ে আগাবেন এবং নিজের গতিতে থাকবেন, তখন আপনার গতি মন্থর অবস্থা তৈরি করতে অনেকে আপনাকে হেল্প করবে, অনেকে সাহায্য করবে আপনার গতি থামিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন যে একজন সফল ব্যক্তির এই সময়টা নাই যে একজন ব্যক্তিকে সে অননুপ্রাণিত করবে। একজন ব্যর্থ ব্যক্তির অনেকখানি সময় থাকে আরেকজন ব্যক্তিকে অননুপ্রাণিত করতে বা বদনাম করতে। ঠিক আছে? আপনার ব্যাপারে যে যা বলে বলুক, আপনার আহ, অগ্রগতির ব্যাপারে যে যা বলে বলুক, আপনি নিজেকে থামাবেন না। এটা হচ্ছে ব্যাপার। পরামর্শ লাগে, যে কোনো তথ্য লাগে, আমাদের থেকে জানার চেষ্টা করবেন, আমরা পরামর্শ দিব, কোনো সমস্যা নাই। আপনার আমার কাছে কোনো প্রশ্ন আছে, আপনি মনিরুল ইসলাম লিখে আমাকে প্রশ্ন করেন। আহ, কোনো টিচার যদি উত্তর করতে পারে উত্তর করে দিবে অবশ্যই, কিন্তু সে চেষ্টা করবে আমি অ্যাক্টিভ থাকলে আমাকে মেসেজটা ট্রান্সফার করতে, আমি তখন আপনাকে পরামর্শ দিব, চিন্তা করবেন না। ঠিক আছে? কিন্তু থেমে থাকবেন না। ঠিক আছে? আর নিজেকে শেখাবেন আরো। আপনারা, আমি বলে দেই, আপনারা ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, বিশেষ করে ডাটা এন্ট্রি এবং গ্রাফিক্স ডিজাইন এগুলোকে রপ্ত করবেন। ডিজিটাল মার্কেটিংকে রপ্ত করবেন। ইউটিউবে অ্যাভেলেবেল কোর্স আছে, রিসোর্স আমাদের হাতে এখন। জাস্ট ব্যবহার করতে দেরি। ব্যবহার করবেন, শিখবেন। ঠিক আছে? নিজেকে শেখাবেন, মার্কেট প্লেসে আসবেন, এবং আপনাদের ক্লায়েন্ট নক দিলে, আমাদের বর্তমান সময়ে বা কোর্সের পরে বেশিরভাগ যে কেসগুলো আমরা পাই, সেটা হচ্ছে ক্লায়েন্ট কোনো প্রজেক্ট দিলে সেটা অনেক স্টুডেন্টরা বুঝে না। তো এই ক্ষেত্রে আপনারাও যদি কোনো কিছু না বুঝেন, কোনো ক্লায়েন্ট নক দিলে অবশ্যই নির্দ্বিধায় আপনি নক দিবেন। আপনার এখন নক দিছে, এখন তো আমাদের মেসেজে পাবেন না, কিন্তু আপনি মেসেজ লিখে রাখেন, কালকে উত্তর অবশ্যই পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম। ঠিক আছে? তো কালকে তো শুক্রবার, শুক্রবারে পাবেন না, বাট শনিবারে পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম। ঠিক আছে? বাট ধৈর্য হারা হবেন না কখনোই। নিজেকে আহ নিজের ইচ্ছা শক্তির তাগিদে চালাবেন। ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। তো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। চতুর্থ ক্লাস থেকে আমি আপনাদেরকে খুব আহ, শান্তভাবেই পেয়েছি, এবং আপনারা খুব ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে খুব শান্তভাবে আপনারা পুরো কোর্সটা আমাকে পর্যালোচনা করতে দিয়েছেন এবং আমার সাথে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন আপনাদের। ঠিক আছে? এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তারপরেও অনেক সময় হয়তো আমি অনেক কথা বলেছি। এই কথায় যদি কোনো কারণে যদি কেউ আমার কোনো কথায় বা আলোচনার কোনো পর্বে যদি কষ্ট পেয়ে থাকেন, তো সেই জায়গা থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই জায়গা থেকে আমার আমার জন্য আহ ক্ষমা রাখবেন। তো এতটুকুই। আহ, আর দোয়া রাখবেন অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, তো কারোর যদি কোনো পরামর্শ থাকে, পরামর্শ নেয়ার থাকে, জানাবেন। আমি প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সেটা সলভ করে দিব। ওকে? আমি ক্লাসের রেকর্ডিংটা এ পর্যন্তই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সার্টিফিকেটের ব্যাপারটা ক্লাসের প্রথম অংশে পেয়ে যাবেন, যেমনটা আমি বলে দিয়েছি। ওকে? আর আজকের ক্লাসটা আমি আগামী দিন সকাল 10টার আগ দিয়ে আপনাকে দিয়ে দিব। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম।